আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী। আজকে তোমাদের এই বাংলা বইয়ের আলোচনা করব। এই দেখো, মংরুর পথে। এই মংরুর পথে যে গল্পটি আছে, এই গল্পের সৃজনশীলগুলি আমরা দেখব। এটি আছে 48 পৃষ্ঠা। এখন আমরা 48 পৃষ্ঠায় চলে আসি। এই হলো গল্পটি। প্রথমত আমরা এই গল্পগুলিতে তোমাদের বই আছে, আমরা শুধু প্রশ্নের উত্তরগুলি দেখি। চলো, প্রথমত আমরা এই গল্প থেকে কর্ম ও অনুশীলন যে আছে, এই কর্ম ও অনুশীলন এই দুটি প্রশ্নের উত্তর দেখি। দেখো, ক নাম্বার, মংরুর পথে ভ্রমণ কাহিনীতে লেখক ফারুক চৌধুরী মিয়ানমারের মংরু শহর ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেছে। এই কাহিনীতে মংরুর প্রকৃতি, মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও নারীদের কর্মজীবনের সুন্দর ছবি ফুটে উঠেছে। এ বিষয়ে আমাদের আনন্দ দেয় এবং অনেক কিছু শিখতে সাহায্য করে। এইভাবে তুমি পুরো টুকু লিখবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর দ্বিতীয়ত যেটি ছিল, দেখো, তোমার ব্যক্তিগত ভ্রমণের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। ছবি, ভৌগোলিক চিত্র ইত্যাদি সংযোগ করা যাবে। তাহলে 2 নম্বরটি, আমার ব্যক্তিগত ভ্রমণের বিবরণ। প্রতিবেদনের বিষয় কক্সবাজার ভ্রমণ। স্থান কক্সবাজার, বাংলাদেশ। ভ্রমণের সময় শীতকাল। প্রতিবেদক একজন ভ্রমণ প্রেমী শিক্ষার্থী। এই হলো ভূমিকা। তারপরে যাত্রাপথ, কক্সবাজারের সৌন্দর্য, দর্শনীয় স্থান, স্থানীয় মানুষের জীবন ও খাবার। তারপরে আছে ভ্রমণ শিক্ষা, উপসংহার, এবং শেষে তুমি এমন একটি ছবি ওকে দেবে, তাহলে আরো সুন্দর হবে। এবার চলো আমরা টিক চিহ্নগুলি দেখি। মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুদের কি বলা হয়? চলো আমরা টিক চিহ্নগুলি দেখে নিই। দেখো, 1 নাম্বার এর সঠিক উত্তর হলো খ নাম্বার। 2 নাম্বার এর সঠিক উত্তর হলো খ নাম্বার। 1 এর খ, 2 এর খ। তারপর 3 নাম্বারের সঠিক উত্তর হলো ক নাম্বার। উদ্দীপকটি পরে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। এই দুটিতেও সঠিক উত্তরই হলো খ নাম্বার। এবার চলো দেখি সৃজনশীল। এই হলো সৃজনশীল। এখানে 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। দেখো, ক নম্বরে বলতেছে, সেলাইবিহীন লুঙ্গির মতো বস্তুটির নাম কি? সেলাইবিহীন লুঙ্গির মতো বস্তুটির নাম হলো থামি। তারপরে দেখো, খ নম্বর উত্তরটি, ব্র্যান্ডেল বুট পর্তুগিজদের বসবাসের স্মৃতিকে বহন করেছে, একথা বোঝাতে আলোচ্য উক্তিটি করা হয়েছে। প্রাচীনকাল থেকেই বাংলাদেশে বিভিন্ন সময়ে নানা বিদেশি জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে। তাদের মধ্যে পর্তুগিজরা ছিল অন্যতম। মূলত ব্যবসা বাণিজ্যের প্রসার ও বাণিজ্যিক স্বার্থে তারা এদেশে আসে। 16শো শতাব্দীর প্রথমার্ধে পর্তুগিজরা চট্টগ্রামে এসে বসতি স্থাপন করে। তারা তাদের বসতিকে ব্যান্ডেল নামে অবহিত করত। তাহলে ব্যান্ডেল হলো কি? তাদের বসতি স্থান। পরবর্তীকালে তাদের সেই বসতির স্মৃতি চট্টগ্রামের ব্যান্ডেলে রোড নামে মধ্যস্থায়ীভাবে সংস্কৃতি সংরক্ষিত হয়েছে। তাই আজও ব্যান্ডেল রোডের নাম পর্তুগিজদের এদেশে আগমন, বসতি স্থাপন এবং তাদের ঐতিহাসিক উপস্থিতির স্মৃতিকে বহন করে চলেছে। তারপর যে ছোট ঘ নম্বর প্রশ্নটি, এটা উত্তরটি এভাবে, উদ্দীপক 1 এ মরুর পথে ভ্রমণ কাহিনী বর্ণিত মিয়ানমারবাসী খাদ্যাভ্যাসের দিকটি প্রকাশ পেয়েছে। মংরুর পথে ভ্রমণ কাহিনীতে মিয়ানমারবাসীরা কিছু বিশেষ খাদ্যাভ্যাসের পরিচয় পাওয়া যায়। সেখানে লেখকের পোড়া লঙ্কার ভর্তার সঙ্গে কচি লেবু পাতা দিয়ে খাবার পরিবেশন করা হয়। এছাড়া লেখক নুডলস, পোড়া লঙ্কার গুঁড়া, তেঁতুলের টক, কলার থোড় সহ বিভিন্ন সবজি দিয়ে তৈরি স্যুপ এবং ডিম সিদ্ধের মিশিয়ে খাবার খেয়েছেন। এসব খাবারের মধ্যে মিয়ানমারবাসীর স্বতন্ত্র ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসের পরিচয় পাওয়া যায়। অন্যদিকে উদ্দীপকে শ্রীলঙ্কানদের খাদ্যাভ্যাসের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। শ্রীলঙ্কানদের খাবারে নারকেল একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য উপাদান। তারা শুটকি মাছকে শুধু খাবার হিসেবে নয়,
অনেকটা মশলার মতো ব্যবহার করেন। এছাড়া তাদের রান্নায় প্রচুর লাল মরিচ ও বিভিন্ন ধরনের মশলা ব্যবহার প্রচলন রয়েছে, ফলে তাদের খাবারে ঝাল ও মশলার প্রাধান্য লক্ষ্য করা যায়। অতএব উদ্দীপক ও মংরুর পথে ভ্রমণ কাহিনীর প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় ক্ষেত্রেই একটি জাতিগোষ্ঠীর স্বতন্ত্র খাদ্যাভ্যাসের পরিচয় ফুটে উঠেছে। তাই বলা যায় উদ্দীপক এক এ বর্ণিত শ্রীলঙ্কানদের খাদ্যাভ্যাস মংরুর পথে ভ্রমণ কাহিনীতে বর্ণিত মিয়ানমারবাসী বিশেষ খাদ্যাভ্যাসের দিকটিকেই নির্দেশ করেছে। তারপর দেখো বর্গ নম্বর প্রশ্নটি, উদ্দীপক 2 শ্রীলঙ্কার তরুণীদের পোশাক ও সাজসজ্জার যে ধারণা তুলে ধরা হয়েছে তা মংরুর পথে ভ্রমণ কাহিনীতে বর্ণিত মিয়ানমারের জীবনযাত্রা ও সংস্কৃতির পূর্ণাঙ্গ পরিচয়কে প্রকাশ করে না। মংরুর পথে ভ্রমণ কাহিনীতে লেখক মিয়ানমারবাসীর জীবনযাপন, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও সামাজিক পরিবেশের নানা দিক তুলে ধরেছেন। তিনি মিয়ানমারের হাটবাজার, রাস্তাঘাট, পাশের গাছপালা ও প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছে। পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুদের জীবনযাপন ও জীবিকা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া মিয়ানমারের মেয়েদের স্বাধীন ও স্বচ্ছন্দ জীবনযাপনের বিষয়টিও লেখকের বর্ণনায় বিশেষভাবে উঠে এসেছে। অন্যদিকে উদ্দীপক 2 মূলত শ্রীলঙ্কার তরুণীদের পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। শ্রীলঙ্কার মেয়েরা সাধারণ ও সাদামাটা পোশাক পরিধান করে এবং তাদের মধ্যে বিলাসিতার প্রবণতা খুব বেশি দেখা যায় না। সাজসজ্জার প্রতিও তাদের বিশেষ আগ্রহ নেই। তারা সাধারণ, সহজ ও সরল স্বাভাবিক জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে মংরুর পথে ভ্রমণ কাহিনীর বিষয়বস্তু শুধু মেয়েদের পোশাক ও সাজসজ্জার মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে মিয়ানমারবাসীর সামগ্রিক জীবনযাত্রা ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এমনকি মেয়েদের পোশাক পরিচ্ছদ পাশাপাশি পুরুষদের পোশাক পরিচ্ছদ কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া খাদ্যাভ্যাস, ধর্মীয় জীবন, সামাজিক পরিবেশ, বাজার ও প্রাকৃতিক দৃশ্য সহ নানা বিষয় স্থাপন পেয়েছে। সুতরাং বলা যায় উদ্দীপক 2 শ্রীলঙ্কার মেয়েদের পোশাক ও সাজসজ্জার যে দিকটি প্রকাশ পেয়েছে তা মংরুর পথে ভ্রমণ কাহিনীর মিয়ানমারবাসী সংস্কৃতির একটি নির্দিষ্ট দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও তাদের জীবনযাত্রা ও সংস্কৃতির পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরে না। তাই মন্তব্যটি যথার্থ নয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।